সঙ্গীতা এবং রূপালী দুই যা ছিল, তারা তাদের স্বামী, ছেলে মেয়ে এবং শাশুড়ি মায়ের সঙ্গে বাস করত। তাদের স্বামীরা অর্থাৎ বাড়ির দুই ছেলে আকাশ এবং আবির দুই ভাই একই ফ্যাক্টরিতে কাজ করত। আর তারা দুই ভাই যা টাকা ইনকাম করত তাই দিয়েই তাদের সংসার খুবই হেসে খেলে চলে যেত। কিন্তু তবুও সঙ্গীত এবং রূপালী দুই বোমার মধ্যে ছোট ছোট বিষয় নিয়ে মতবিরোধ লেগেই থাকতো। কখনো ঘরের কাজকর্ম করা নিয়ে, কখনো ছেলে মেয়েদের দেখাশোনা করা নিয়ে, আবার কখনো বা জমির ভাগাভাগি নিয়ে তারা দুই যা ঝগড়া ঝামেলা করেই থাকতো। এর ফলে তাদের শাশুড়ি মা ভুক্তভোগীতে পরিণত হতো। আর এখন বর্ষাকালে তাদের দুই জায়ের ঝগড়াঝাটির পরিমাণ আরো বেড়ে যায়। এমনই একদিন সকালবেলা, কিরে ছোট, তুই তো দেখছি ভীষণ চালাক। সকাল সকাল উঠে সব জামা কাপড় কেচে নিলি আর উঠানের সব দড়িগুলোতে নিজের জামা কাপড় মেলে দিয়েছিস। আমি জামা কাপড় মেলবো কোথায় এবার? আমার তো জামা কাপড় মেলার আর কোনো জায়গাই নেই। এতে চালাকের কি আছে দিদি? আমি যদি সকাল সকাল উঠে আমার কাজ মিটিয়ে নিই এতে তো আমারই সুবিধা। আর তাছাড়া এখন তো বর্ষাকাল, আমার ছেলেটা অনেক জামা কাপড় নোংরা করছে, তাই আমি জামা কাপড় জমিয়ে না রেখে প্রত্যেকদিন কেচে দিচ্ছি। আরে তোর বোধহয় একাই বাচ্চা আছে, আমার তো বাচ্চা নেই। তুই যদি রোজ রোজ জামা কাপড় কেচে উঠানের দড়িগুলোতে মেলে দিস তাহলে আমি জামা কাপড় কেচে কোথায় মেলবো? তোর মাথায়? সেটা তোমার টেনশন, তুমি কোথায় জামা কাপড় মেলবে তা নিয়ে আমি চিন্তা করতে যাব কেন? এতই যদি জামা কাপড় কোথায় মেলবে তোমার চিন্তা হয় তাহলে সকাল সকাল উঠে জামা কাপড় কেচে নাওনি কেন? আর এমনিও এখন আকাশে অনেক মেঘ করেছে, ঠান্ডা ঠান্ডা হাওয়াও বইছে, যখন তখন বৃষ্টি হতে পারে। তাই তুমি আজকে জামা কাপড় কেচো না, তাতেই ভালো হবে। আমি কি এখন তোর কথা শুনে কাজ করব নাকি? তাড়াতাড়ি উঠানের দড়িগুলো থেকে জামা কাপড় তুলে ফাঁকা কর, আমি এখনই জামা কাপড় কেচে নিয়ে আসছি। আমিও দেখি আমার জামা কাপড় এখান থেকে কে সরাই। আমি এখানেই দাঁড়িয়ে থাকবো, দেখি কার এত সাহস আমার জামা কাপড় এখান থেকে সরিয়ে দেয়। তুই আমার সাহস দেখতে চাইছিস? দাঁড়া, আমি দেখাচ্ছি। এই নে, আমি তোর শাড়ি কাদার মধ্যে ফেলে দিয়েছি, দেখ তোর শাড়ি আরো পরিষ্কার হয়ে গেছে, একেবারে নতুন চকচক করছে, দেখ। এই দেখে রূপালী প্রচন্ড পরিমাণে রেগে যায় আর সে তার বড় জায়ের উপর প্রতিশোধ নেবে বলে তখনই তার বড় জায়ের ঘরে চলে যায় আর সঙ্গীতার আলমারি থেকে একটা নতুন বেনারসি শাড়ি বের করে নিয়ে আসে। আর সেই শাড়ি সে উঠানের জলকাদার মধ্যে ফেলে দেয়। আর যা দেখে সঙ্গীতাও খুবই রেগে যায় এবং রূপালীর গালে ঠাসিয়ে একটা চড় মারে। আর রূপালীও নিজেকে কম বলে মনে করে না, সেও তার বড় জায়ের গায়ে হাত তুলতে শুরু করে। আর তারা দুজনেই উঠানের জলকাদার মধ্যে একেবারে ফুটবল খেলার মতো একে অপরের সঙ্গে মারপিট করতে থাকে। আর তাদের মধ্যে মধ্যস্থতা করতে তখনই তাদের শাশুড়ি মা সেখানে ছুটে আসে। আরে কি হচ্ছেটা কি? তোমরা ছোট বাচ্চাদের মতো এরকম ভাবে মারপিট করছো কেন? কোথায় বর্ষাকালে দুই যা মিলেমিশে বাড়ির কাজ করবে তা নয়, তোমরা নিজেদের মধ্যে ঝগড়া করছো। এখনই বৃষ্টি শুরু হবে, সেদিকে তোমাদের কি কোনো হুঁশ আছে? এমন বলতে না বলতেই হঠাৎ করে প্রচন্ড জোরে বৃষ্টি নেমে আসে। আর এর ফলে মুহূর্তের মধ্যেই উঠানে মেলে রাখা রূপালীর সমস্ত জামা কাপড় ভিজে যায়। আর যা দেখে সঙ্গীতা খুবই খুশি হয়ে বলে, যাক, খুব ভালো হয়েছে, ভাগ্যিস আজকে আমি জামা কাপড়গুলো কাচলাম না। আজকে আমি জামা কাপড় কাচলে তোর মতো আমার জামা কাপড়গুলো বৃষ্টিতে ভিজে যেত। নে, এবার কত জামা কাপড় শুকাবি শুকিয়ে নে, আজকে যেন সারা দিন বৃষ্টি হয়। এই বলে সঙ্গীতা নিজের ঘরে চলে যায় আর রূপালী ভিজে ভিজে বৃষ্টির মধ্যেই তার সমস্ত জামা কাপড় তুলে ঘরে নিয়ে চলে যায়। আর দুই বৌমার মধ্যে এরকম ঝগড়া ঝামেলা দেখে সাগরিকা দেবী খুবই চিন্তায় পড়ে। তাই আকাশ এবং আবির দুই ছেলে ফ্যাক্টরি থেকে কাজ করে বাড়িতে এলে সাগরিকা দেবী তাদেরকে নিয়ে আলোচনায় বসে। তোদের সঙ্গে আমার খুব দরকারি কথা আছে। আমি মা হয়ে তোদের দুই ভাইকে বলছি, তোরা দুজনে তোদের সংসার আলাদা করে নে। তোদের আর এক সংসারে থাকার কোনো দরকার নেই। তোরা আলাদা ইনকাম করবি, আলাদা থাকবি, আলাদা খাবি। কারণ এখন বাড়ির দুই বউ নিজেদের মধ্যে মারপিট করা শুরু করেছে, একে অপরের গায়ে হাত তুলছে। এদের দুজনকে আর কিছুতেই এক জায়গায় রাখা সম্ভব নয়। সামান্য জামা কাপড় মেলা নিয়ে দুজনে যখন একে অপরের গায়ে হাত তুলতে পারে তখন অন্য কোনো সময় এরা বড় দুর্ঘটনাও ঘটিয়ে বসতে পারে। শাশুড়ি মায়ের কথা শুনে সঙ্গীত এবং রূপালী দুজনেই খুবই খুশি হয়। পরের দিনই সাগরিকা দেবী লোক ডেকে তাদের বাড়িটা সমান দুই ভাগে ভাগ করে নেয় আর সেই সাথে উঠানেও মাঝ বরাবর লম্বা পাঁচিল তুলে দেওয়া হয়। সঙ্গীত এবং রূপালী এবার নিজের নিজের আলাদা সংসারে রান্না খাওয়া করতে শুরু করে। আর বাড়ি ভাগাভাগি করার পর তারা একে অপরের মুখ দেখাও বন্ধ করে দেয়। আর এরকম ভাবেই কয়েকদিন কাটে।
এরই মধ্যে 4-5 দিন ধরে একটানা বৃষ্টি হতে থাকে। এর ফলে আবির এবং আকাশ দুই ভাইয়ের ফ্যাক্টরির কাজও বন্ধ হয়ে যায়। তাই তারা দুই ভাই এখন বাড়িতেই বসে থাকে। কি গো, এভাবে বাড়িতে হাত গুটিয়ে বসে থাকলে চলবে? কি রান্না হবে কোনো চিন্তা করেছো? ঘরে তো কিছুই নেই, শুধু অল্প একটু চাল আর অল্প একটু ডাল পড়ে আছে। যাও, বাজার থেকে তুমি কিছু সবজি আর আনাজ কিনে নিয়ে এসো তো। আমার কাছে এখন সবজি কিংবা কাঁচা আনাজ কেনার মতো টাকা নেই সঙ্গীতা, তুমি তো দেখতেই পাচ্ছ এখন আমার কাজ বন্ধ। আর এত বৃষ্টিপাতের জন্য আমাদের ফ্যাক্টরিতে জলও জমেছে, তাই মালিক আমাদের সবাইকে ছুটি দিয়েছে। যতদিন না বৃষ্টি কমছে ততদিন বাড়িতেই বসে থাকতে হবে। তুমি বরং ডাল আর ভাত রান্না করো, এছাড়া তো আর কোনো উপায়ও নেই। তোমার কাছে টাকা নেই মানে? তুমি আমাকে মিথ্যা কথা বলছো। তোমার কাছে টাকা নেই তাহলে তোমার ছোট ভাইয়ের কাছে টাকা কিভাবে আছে? একটু আগেই তো দেখলাম ওরা বস্তা বস্তা রেশন তুলে নিয়ে এলো। বর্ষাকালে যাতে প্রত্যেকদিন ওদেরকে দোকান বাজারে যেতে না হয় সেই জন্য তোমার ভাই বস্তা বস্তা চাল, ডাল, আলু, পেঁয়াজ, বেশি বেশি শাকসবজি আরো কত কিছু কিনে নিয়ে এলো। সেদিকে তোমার কি কোনো লক্ষ্য আছে? আরে তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আমরা দুই ভাই একই ফ্যাক্টরিতে কাজ করি, তাই আমাদের দুই ভাইয়েরই তো কাজ বন্ধ। তাই আমার কাছে যখন টাকা নেই, আমার ছোট ভাইয়ের কাছে অত টাকা তো না থাকারই কথা। এখন আমি জানি না ওরা কিভাবে এত এত জিনিসপত্র কিনছে। তখনই পাঁচিলের অপর প্রান্ত থেকে রূপালী তাদের সব কথা শুনতে পায়। আর রূপালী তখন ইচ্ছা করে চিৎকার করে বলে ওঠে, মা, এখন তো বর্ষাকাল, তাই জন্য আপনার ছেলের কাজ বন্ধ। আর এখন কতদিন এভাবে বাড়িতে বসে থাকতে হবে তার কোনো ঠিক নেই। তাই আমার বাবা মা 1 মাসের রেশনপত্র কিনে পাঠিয়ে দিয়েছে। তাই দেখে আবার অনেকের হিংসা হচ্ছে। যাক, আমার তাতে কি, এখন আমি 1 মাস দিব্যি বসে বসে খাবো। আমাদের তো কোনো চিন্তাই নেই। বল্টু, এই নে বাবা, আমি তোর জন্য চিকেন পকোড়া আর কফি বানিয়েছি, খেয়ে নে। রূপালীর মুখে এমন কথা শুনে সঙ্গীতা আসল ব্যাপারটা বুঝতে পারে। তাই সঙ্গীতা তার স্বামীকে আর কোনো কথা বলতে পারে না। কিন্তু বল্টুকে পকোড়া এবং কফি খেতে দেখে সঙ্গীতার মেয়ে মিমি লুকিয়ে লুকিয়ে তার ছোট কাকিমাদের বাড়িতে চলে যায়। এই বল্টু, আমাকেও পকোড়া দে না। এরকম বর্ষাকালে বৃষ্টি দেখতে দেখতে পকোড়া খেতে আর কফি খেতে খুব ভালো লাগে, কিন্তু আমাদের বাড়িতে পকোড়া বানানোর মতো কিছু নেই। তাই আমার মা আমাকে পকোড়া বানিয়ে দেয়নি। আমার মা আজকে ডাল ভাত রান্না করবে। এই বৃষ্টির মধ্যে ডাল ভাত খেতে কি ভালো লাগে বল? ঠিক আছে দিদি, এসো আমরা দুই ভাই বোন মিলে আজকে পকোড়া খাবো আর কফি খাবো। চলো আমরা জানলার কাছে গিয়ে বসে পড়ি। আমরা জানালা দিয়ে বৃষ্টি দেখতে দেখতে মজা করে গরম গরম পকোড়া আর কফি খাবো। এই বলে বল্টু এবং মিমি দুজনেই জানালার ধারে বসে পকোড়া এবং কফি খেতে শুরু করে। আর এমন সময় সেখানে সঙ্গীতা চলে আসে। আর সঙ্গীতা সেখানে এসেই তার মেয়েকে মারধর করতে শুরু করে দেয়। এই, তোর কি খাওয়া হয় না? তুই এখানে এসে পকোড়া খাচ্ছিস? তুই কাকে জিজ্ঞাসা করে এখানে এসেছিস? তোর সাহস কি করে হলো আমার অনুমতি ছাড়া তুই এখানে আসবি? তোর কি খাওয়া হয় না? চল বাড়ি চল বলছি। দিদি, তুমি এরকম ভাবে মিমিকে মেরো না। মিমি তো এখন ছোট, ও আমার বাড়িতে এসে পকোড়া আর কফি খেতে চেয়েছে, তাই আমি ওকে দিয়েছি। তাই বলে তুমি কি ওকে মারবে? থাক, তোকে আর বেশি দরদ দেখাতে হবে না, বুঝলি? তুই যদি আমার মেয়েকে পকোড়া আর কফি না খাওয়াস তাহলে আমার মেয়ে মরে যাবে না, আমার মেয়ে বেঁচেই থাকবে। আর তোর বাপের বাড়ি থেকে রেশন পাঠানো হয়েছে, আনাজ পাঠানো হয়েছে, তোরা খা না। আমাদের উপর অত দয়া দেখাতে হবে না। এই কি হলো? তোকে বললাম না চল বাড়িতে। বৌমা, তুমি এরকম ভাবে বাচ্চা মেয়েটাকে মারছো কেন? তোমাদের দুজনের ঝামেলায় বাচ্চাদের কি দোষ? আমাদের যে বাড়িটা ভাগাভাগি হয়েছে, সংসার ভাগাভাগি হয়েছে, সেটা তো এই ছোট ছোট বাচ্চাগুলো বোঝে না। তোমরা নিজেদের ঝামেলা নিজেদের মধ্যেই সীমাবদ্ধ রাখো, বাচ্চাদের মধ্যে হিংসা সৃষ্টি করো না। থাক মা, আপনি যদি কোনো কথা না বলেন তাহলেই ভালো হবে। এখন তো আপনি আপনার ছোট বৌমাকেই সাপোর্ট করে কথা বলবেন, কারণ এখন যে আমার বরের কাজ বন্ধ হয়ে গেছে, আমার ঘরে কোনো আনাজ নেই, সবজি নেই। এখন তো আমাদের হয়ে কথা বললে আপনি তো আর এই বর্ষাকালে পকোড়া আর কফি খেতে পারবেন না। সঙ্গীতার মুখে এমন কথা শুনে তার শাশুড়ি মায়ের খুবই খারাপ লাগে। তাই সঙ্গীতাকে তার শাশুড়ি মা কিংবা ছোট যা আর কোনো কথা বলে না। সঙ্গীতা তখনই তার বাচ্চা মেয়ের হাত ধরে টানতে টানতে নিজের ঘরে নিয়ে চলে যায়। আর এরকম ভাবেই দেখতে দেখতে 2-3 দিন কাটে। একদিন সঙ্গীতার মামা তার ছেলের বিয়েতে নিমন্ত্রণ করার জন্য সঙ্গীতাদের বাড়িতে আসে। মদন বাবু সঙ্গীতার পরিবারের জন্য অনেক অনেক মিষ্টি, ফল পাকড় এবং অনেক শুকনো খাবারও নিয়ে আসে। আর যা দেখে সঙ্গীতা খুবই খুশি হয়। মা, আমার মামা এসেছিল ওনার ছেলের বিয়েতে নিমন্ত্রণ করতে। এই বর্ষার মধ্যে উনি এখন ওনার ছেলের বিয়ে দেবেন। আসলে আমার মামিমা তো মারা গেছে, তাই ঘর সংসার সামলানোর জন্য মামা তাড়াতাড়ি করে নিজের ছেলের বিয়ে দিতে চাইছে। আর এই নিন মা, আমার মামা ফল এনেছিল, মিষ্টি এনেছিল, তাই আপনাকে একটু দিতে এলাম।
বৌমা, বলছি তুমি একটু ফল আর মিষ্টি ছোট বৌমাদের ঘরেও দিয়ে এসো, কারণ তোমার মামা তো আমাদের সবাইকে নিমন্ত্রণ করেছে। তাই তুমি একটু ফল আর মিষ্টি নিয়ে যাও, আর নিজে মুখেই ছোট বৌমাকে তোমার মামার বাড়িতে যাওয়ার কথা বলে দাও। আমি কাউকে কিছু দিতে পারবো না, ওর ঘরে এখন বস্তা বস্তা আনাজ রেশনপত্র সবই আছে, তাই এই সামান্য ফল মিষ্টি না দিলেও ওর কিছু যায় আসবে না। এই বলে সঙ্গীতা সেখান থেকে চলে যায়। আর যা দেখে সাগরিকা দেবীর খুবই খারাপ লাগে। সেদিন সাগরিকা দেবী খুবই দুঃখিত হয়ে ঘুমিয়ে পড়ে, আর ভোর 5টার দিকে হঠাৎ করেই তার ঘুম ভেঙে যায়। আর সে দেখে যে তাদের বাড়ির মধ্যে জল প্রবেশ করছে, যা দেখে সাগরিকা দেবী প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে যায়। আর সে চিৎকার করে তার ছেলে এবং বৌমাদের ডাকতে শুরু করে। আকাশ, আবির, বড় বৌমা, ছোট বৌমা, তাড়াতাড়ি বাইরে এসো, সর্বনাশ হয়ে গেছে, আমাদের গ্রামে বন্যা হচ্ছে, বর্ষার জল আমাদের বাড়িতে ঢুকে পড়ছে, তাড়াতাড়ি তোমরা বাইরে এসো। শাশুড়ি মায়ের চিৎকার শুনে বাড়ির সকলেই তার কাছে আসে, আর তারা কি করবে কিছুই বুঝে উঠতে পারে না। তাই আকাশ এবং আবির সকলকে নিয়ে তাড়াতাড়ি করে বাড়ির ছাদে উঠে পড়ে। আর ছাদে গিয়ে তারা দেখে যে পুরো গ্রামটাই জলে ভর্তি হয়ে গেছে, অর্থাৎ দীর্ঘ 1 সপ্তাহ ধরে একটানা বৃষ্টি হওয়ার ফলে তাদের গ্রামে বন্যা দেখা দিয়েছে। আর সকলেই নিজের নিজের ঘরবাড়ি রক্ষা করার চেষ্টা করছে। সেই সাথে নিজেদেরকে সুরক্ষিত রাখার জন্য বেশিরভাগ মানুষজন নিজেদের বাড়ির ছাদে আশ্রয় নিয়েছে। চারিদিকে যে অবস্থা, আমার মনে হয় 4-5 দিনের আগে তো জল কমবে না, আমাদেরকে 4-5 দিন এভাবেই ছাদে থাকতে হবে। সঙ্গীতা, রূপালী, তোমরা নিচে যাও, আর দরকারি যা যা জিনিসপত্র আছে সেগুলো উপরে নিয়ে চলে এসো। এই শুনে সঙ্গীত এবং রূপালী দুজনেই একসঙ্গে নিচে চলে যায়, আর তারা তাদের প্রয়োজনীয় জিনিসপত্র ছাদে নিয়ে চলে আসে। সেই সাথে তাদের দরকারি জিনিসপত্রগুলো যাতে নষ্ট না হয়ে যায়, তাই দুই বৌমা মিলে সেগুলো সুরক্ষিত জায়গায় রাখার চেষ্টা করে। আর দুপুরবেলার দিকে সকলেরই প্রচন্ড পরিমাণে খিদে পেয়ে যায়, কিন্তু এখন রান্নাবান্না করার মতো অবস্থা থাকে না। আমার রান্নাঘরে অনেক কিছু শুকনো খাবার আছে, আমি ওই শুকনো খাবারগুলো নিয়ে আসছি, আমরা সবাই মিলে ভাগ করে খেয়ে নেব। আমার রান্নাঘরেও কালকে রাতে রুটি তরকারি পড়ে আছে, আমি ওগুলো নিয়ে আসছি, সবাই মিলে খেতে পারবো। এই বলে সঙ্গীতা এবং রূপালী নিজের রান্নাঘর থেকে খাবার নিয়ে চলে আসে, আর সেই খাবারগুলো তারা পরিবারের সকলে মিলেমিশে ভাগ করে খেয়ে নেয়। এভাবেই বিপদের সময় তারা দুই যা একে অপরের সঙ্গে ঝগড়া না করে একে অপরের পাশে দাঁড়ায়। আর যা দেখে সঙ্গীতা দেবী এবং তার দুই ছেলে খুবই খুশি হয়। দেখতে দেখতে 3 দিন পর বন্যার জল কমে যায়, আর সকলের বাড়ি থেকে জল বাইরে বেরিয়ে যায়। এর ফলে সবাই নিজের ঘরবাড়ি পরিষ্কার করতে শুরু করে। সঙ্গীতা এবং রূপালীও কোনো রকম ভাগাভাগি না করে একসঙ্গে তাদের পুরো বাড়িটা পরিষ্কার করতে শুরু করে। ছোট, আমরা এই কয়দিন কত সুন্দর সবাই মিলে এক জায়গায় থেকেছি, আমাদের মধ্যে কোনো ঝগড়া হয়নি, ঝামেলা হয়নি, কিচ্ছু হয়নি। আমরা যদি সবাই মিলে সারা জীবন এরকম একসঙ্গে মিলেমিশে থাকি তাহলে কেমন হয় বলতো? আমিও সেটাই ভাবছিলাম দিদি। আর শাশুড়ি মা কিংবা আমাদের স্বামীরা কখনোই কিন্তু আলাদা থাকতে চায় না, শুধুমাত্র আমাদের ঝগড়ার কারণেই ওরা আলাদা আলাদা থাকতে বাধ্য হয়েছে। চলো আমরা আবার আগের মতো হয়ে যাই, আমরা আর কখনো নিজেদের মধ্যে ঝামেলা করব না। দুই বৌমার এমন কথা শুনে তাদের শাশুড়ি মা এবং স্বামীরা খুবই খুশি হয়। সেদিন থেকে তারা দুই বউ আবার একসঙ্গে একই সংসারে মিলেমিশে থাকতে শুরু করে। সেদিন দুই বৌমা বাড়ির সকলের জন্য গরম গরম খিচুড়ি এবং ডিম ভাজা রান্না করে, আর তারা সকলে একসঙ্গে বসে বর্ষার মধ্যে মজা করে খিচুড়ি খায়। তৃপ্তি চরণবাবুর ধাবায় বিরিয়ানি রান্না করে। প্রত্যেক দিন তার একটাই কাজ, সেটা হলো সকাল থেকে উঠে নিজের সংসারে রান্না করা, আর তারপর ধাবায় গিয়ে বিরিয়ানি রান্না করে অনেক লোকেদেরকে খাওয়ানো। তার হাতের তৈরি বিরিয়ানির স্বাদ খুবই ভালো হওয়ায় চরণবাবুর ধাবা কখনো ফাঁকা থাকে না, সবসময় তার ধাবায় গ্রাহক আসতেই থাকে। এভাবেই তার দিন কাটতে থাকে। বিরিয়ানি নিয়ে কোনো সমস্যা না হলেও চরণবাবুর ধাবায় একটাই সমস্যা হয়, আর সেটা হলো চরণবাবুর খারাপ ব্যবহার। গ্রাহকদের সঙ্গে তার ব্যবহারের জন্য ধীরে ধীরে অনেকেই সেই ধাবায় আসতে বন্ধ করে দেয়। এই সত্যিটা কিছুতেই স্বীকার করতে চায় না। এই তৃপ্তি, কাল থেকে তোকে আর ধাবায় বিরিয়ানি রান্না করতে আসতে হবে না। তোর রান্না করা বিরিয়ানির স্বাদ এখন অনেক বাজে হয়ে গেছে, তাই ধাবায় কোনো গ্রাহক আর খেতে আসতে চাইছে না। আপনার কোথাও ভুল হচ্ছে চরণদা, আমার বিরিয়ানি রান্নার মধ্যে কোনো সমস্যা নেই। এমনকি গ্রাহকরা আমাকে নিজে এসে বলে গেছে যে আমার হাতে চিকেন মটন বিরিয়ানি রান্না খুব ভালো হয়। আমার মনে হয় আপনার ব্যবহারে কোথাও সমস্যা আছে। তোর এত বড় সাহস, তুই আমার ধাবার একটা সামান্য রাঁধুনি হয়ে আমার ব্যবহারের উপর প্রশ্ন তুলছিস? এক্ষুনি আমার ধাবা থেকে বেরিয়ে যা। আমি তোর বদলে বড় রেস্টুরেন্টের একটা শেফ রাখবো, তারপর দেখবি অনেক অনেক গ্রাহক আমার ধাবায় বিরিয়ানি খেতে আসবে। তোর মতো অনামুখ গরিব মেয়ের জন্য আমার ব্যবসায় আরো মন্দা যাচ্ছে।
দয়া করে আমাকে তাড়িয়ে দেবেন না। আমি চেষ্টা করব যাতে আমার হাতের বিরিয়ানি আরো সুস্বাদু হয়। আপনি যদি আমাকে তাড়িয়ে দেন তাহলে আমার সংসার চলবে কি করে? আমার ব্যবহার খারাপ বলার আগে এইসব কথা তোর ভাবা উচিত ছিল। এখন আর আমার সামনে নাটক করে কান্নাকাটি করে কোনো লাভ হবে না। যা, বেরিয়ে যা বলছি। এই বলে চরণবাবু তৃপ্তিকে ধাবা থেকে তাড়িয়ে দেয়। বরাবরই সে নিজের ধাবাতে বড় রেস্টুরেন্টে শেফ রেখে রান্না করার পরিকল্পনা করেছিল, আর তাই সে এখন তৃপ্তিকে কাজে রাখে না। তৃপ্তিরও আর কিছু করার থাকে না। সে কাঁদতে কাঁদতে বাড়িতে ফিরে যায়। বাড়িতে যাওয়ার পর তৃপ্তি নিজের স্বামী রতনকে সব ঘটনা জানায়। আরে তুমি বোকার মতো কান্নাকাটি কেন করছো? তুমি বিরিয়ানি রান্না করতে পারো, এটাই তো তোমার সবচেয়ে বড় অস্ত্র। আর যে রান্না করতে পারে তার কোনোদিনও কাজের অভাব হয় না। এখন আমি যে টাকা রোজগার করি তাই দিয়ে তো আমাদের সংসার চলে যাচ্ছে। তুমি বুঝতে পারছো না, আমি কোনোদিনও বাড়িতে বসে থাকিনি, তাই এখন আমি কিভাবে কাজ ছেড়ে বাড়িতে বসে থাকবো? আর তুমি তো ভালো করে জানো আমাদের ছেলের পড়াশোনায় মাস গেলে কত টাকা খরচ হয়। তুমি সংসার চালিয়ে ছেলের পড়াশোনার খরচ কিভাবে চালাবে বলো? তারা স্বামী স্ত্রী দুজনেই কথা বলছে এমন সময় গুড্ডু তার মায়ের কাছে আসে। ও মা, তুমি আমাকে বলেছিলে আজকে বিরিয়ানি রান্না করে খাওয়াবে, তাই আমি সকাল থেকে কিছু না খেয়ে তোমার বাড়িতে ফেরার জন্য অপেক্ষা করে বসে আছি। আমাকে এখন চিকেন বিরিয়ানি রান্না করে খাও তো মা। আমার কাছে চিকেন কেনার মতো টাকা নেই। আজকে ভেবেছিলাম ধাবায় বিরিয়ানি রান্না করে রোজ হিসেবে যে টাকাটা পাবো সেই টাকা দিয়ে চিকেন কিনে এনে গুড্ডুকে বিরিয়ানি রান্না করে খাওয়াবো, কিন্তু এখন আমি কি করে ছেলেটাকে বিরিয়ানি রান্না করে দেবো? তুমি যদি আমাকে বিরিয়ানি রান্না করে না দাও তাহলে আমি আর কোনোদিনও বাড়িতে খাবার খাবো না। তুমি প্রত্যেকদিন ধাবায় গিয়ে সবাইকে বিরিয়ানি রান্না করে খাও, শুধু আমার বেলায় তোমার বিরিয়ানি রান্না করতে ইচ্ছা করে না। এভাবে গুড্ডু বিরিয়ানি খাওয়ার জন্য কান্নাকাটি করলে তার মায়ের মন খুবই খারাপ হয়ে যায়, কারণ ছেলে একদিন চিকেন বিরিয়ানি খেতে চেয়েছে আর তার মা ভালো করে বিরিয়ানি রান্না করতে জানলেও টাকার অভাবে চিকেন বিরিয়ানি রান্না করতে পারে না। কিভাবে এখন ছেলেটাকে বিরিয়ানি রান্না করে দিই বলো তো? তোমার কাছে যদি টাকা থাকে বাজার থেকে আমাকে একটু চিকেন কিনে এনে দাও, তারপর আমি ছেলেটাকে চিকেন বিরিয়ানি বানিয়ে দেবো। আমার কাছে একটা টাকাও বেঁচে নেই তৃপ্তি, কিন্তু আমার মাথায় একটা বুদ্ধি আছে। আজকে সকালবেলায় আমি রেশন দোকান থেকে অনেকগুলো ডিম কিনে নিয়ে এসেছি, আর ঘরে তো চাল আছে। তাই দিয়ে তুমি আমাদের ছেলেকে ডিম বিরিয়ানি রান্না করে খাইয়ে দাও, দেখবে ও ঠিক খেয়ে নেবে। তৃপ্তি রতনের কথা শুনে গুড্ডুর জন্য ডিম বিরিয়ানি রান্না করতে শুরু করে। তার হাতে রান্না করা ডিম বিরিয়ানি অপূর্ব স্বাদের হয়। গুড্ডু নিজের কান্নাকাটি থামিয়ে চিকেন বিরিয়ানির কথা ভুলে গিয়ে নিজের মায়ের হাতে রান্না করা ডিম বিরিয়ানি চেটে পুটে খায়। এমনকি রতন এবং তৃপ্তিও সেই ডিম বিরিয়ানি মজা করে খায়। আচ্ছা তৃপ্তি, তুমি তো চরণবাবুর ধাবার মতো নিজেরও একটা ধাবা খুলতে পারো, কারণ তুমি তো ভীষণ সুন্দর বিরিয়ানি রান্না করো। আর চরণবাবু নিজে বিরিয়ানি রান্না করতে না পারলেও রাধুনিটাকে বিরিয়ানি রান্না করে যে পরিমাণ টাকা লাভ করে তার থেকেও বেশি টাকা তো তুমি লাভ করতে পারবে। তোমার মাথা খারাপ হয়ে গেছে? তুমি জানো এখন চিকেন আর মটনের বাজারে কত দাম? এখন বিরিয়ানির ধাবা খোলার টাকা আমি কোথা থেকে জোগাড় করব? তার উপর আমাদের কাছে তো কোনো জায়গাও নেই। আরে তোমাকে চিকেন আর মটন বিরিয়ানি রান্না করতে কে বলেছে? তুমি ধাবা খুলে সেই ধাবায় ডিম বিরিয়ানি রান্না করবে, দেখবে সব গ্রাহকরা চরণবাবুর ধাবাতে বড় শেফের হাতের বিরিয়ানি ছেড়ে তোমার হাতে রান্না করা ডিম বিরিয়ানি খেতে দৌড়ে আসবে। রতনের এক বন্ধু জয়বাবু সেই এলাকার প্রমোটার ছিল। প্রমোটার হওয়ার আগে তার রাঁধুনি হওয়ার ভীষণ শখ ছিল, কিন্তু জয়বাবুর কাছে টাকার অভাব না থাকায় সে নিজের জন্য একটা ধাবা খোলে আর সেই ধাবায় বিভিন্ন ধরনের রান্না বান্না করে বিক্রি করতে শুরু করে। কিন্তু জয়বাবুর রান্না করার শখ থাকলেও তার হাতে রান্না করা খাবারের স্বাদ মোটেই ভালো হয় না, ফলে সেই ধাবা কিছুদিনের মধ্যেই বন্ধ হয়ে যায়। তারপর থেকে ধাবাটা একটা পরিত্যক্ত জমি হিসেবেই পড়ে থাকে। আর জয়বাবু টাকা খরচা করে প্রমোটিং এর ব্যবসা শুরু করে। রতন সেই ধাবাটা চালু করার জন্য তার বউকে নিয়ে জয়বাবুর সঙ্গে কথা বলতে যায়। কিরে রতন, কেমন আছিস? কতদিন পর তোর সাথে দেখা হলো। আগে তো কত আমার সাথে আড্ডা মারতিস, কিন্তু এখন আমি প্রমোটার হওয়ার পর তুই তো আমার সাথে দেখাই করছিস না, কোনো যোগাযোগ তো রাখিস নি। আমি বুঝতে পারি আমি আসলে বড় লোক তো, তাই তুই হয়তো নিজেকে আমার সামনে ছোট মনে করিস। যাই হোক বল, আজকে কি দরকার আমার কাছে এসে মুখ দেখাচ্ছিস? বল বল। না না ভাই, এরকম ভাবে কথা বলিস না। আসলে আজকে আমার সেরকম বিশেষ কোনো দরকার নেই, প্রয়োজন হলো আমার বউয়ের। হ্যাঁ জয়দা, রতন ঠিকই বলেছে। আমি রতনের কাছ থেকে শুনেছি তোমার ধাবাটা বন্ধ হয়ে গেছে। তুমি যদি তোমার ধাবাতে আমাকে ডিম বিরিয়ানি রান্না করে বিক্রি করতে দাও তাহলে আমাদের খুব উপকার হবে, কারণ আমি যেখানে কাজ করতাম সেখান থেকে আমাকে তাড়িয়ে দিয়েছে। একই কথা বৌদি, তোমার এরকম মন খারাপ করো না। আমি নিশ্চয়ই আমার ধাবায় তোমাকে ডিম বিরিয়ানি রান্না করতে দেবো, কিন্তু আমার মাস গেলে 15,000 টাকা ভাড়া চাই, আর অগ্রিম 5,000 টাকা দিতে হবে, কারণ এখনকার দিনে বন্ধু কিংবা শত্রু কেউ কাউকে ফ্রিতে কোনো উপকার করে না। ধাবার ভাড়া মাস গেলে 15,000 টাকা শুনে রতন এবং তৃপ্তি দুজনেই ভয় পেয়ে যায়, কারণ তাদের মাসিক ইনকাম 15,000 টাকা থেকে প্রায় 3 গুণ কম। জয়দা, আমরা মাস গেলে 2,000 টাকার বেশি 1 টাকাও তোমাকে ভাড়া দিতে পারবো না। তুমি বিশ্বাস করো, আমাদের যখন বিরিয়ানি বিক্রি শুরু হয়ে যাবে তখন আমরা ঠিকঠাক ভাবে ভাড়া দেব। দয়া করে তুমি আমাদের ডিম বিরিয়ানি বিক্রি করতে ধাবাটা দিয়ে দাও।
যা ভাগ এখান থেকে। তখন থেকে দেখছি নাকে কান্না কেঁদেই যাচ্ছে। লোকজনের বয়ে গেছে ধাবায় এসে ডিম বিরিয়ানি খেতে। শখ কম না। আমার বন্ধ ধাবার দিকে চোখ দিলে তো চোখ তুলে নেবো বলে দিলাম। ফুটপাতে ঘুরে ঘুরে ডিম বিরিয়ানি বিক্রি কর, দেখবি ভালো বিক্রি হবে। আর তাতেও যদি না হয় তাহলে তো ছোট ছেলেকে আমার বাড়িতে চাকর হিসেবে রেখে যা, তারপরে তোকে বিরিয়ানি বিক্রি করার জন্য ধাবাটা দেওয়ার কথা ভাবতে পারি। জয়বাবুর এরকম অপমান তৃপ্তি এবং রতন কিছুতেই সহ্য করতে পারে না। তারা স্বপ্নেও ভাবে না যে নিজের ছেলেকে প্রমোটারের বাড়িতে চাকর হিসেবে খাটিয়ে নিজেরা ডিম বিরিয়ানি বিক্রি করার জন্য ধাবা খুলবে। তাই তারা দুজনেই চোখের জল ফেলতে ফেলতে বাড়িতে ফিরে যায়। এভাবেই প্রত্যেকদিন তাদের বিরিয়ানি বিক্রি করার স্বপ্ন ভাঙতে থাকে। একদিন হঠাৎ করে রতনের একটা ঠেলাগাড়ির দিকে চোখ পড়ে। জয় আমাদের অপমান করে তাড়িয়ে দিলেও ও কিন্তু একটা কথা ঠিকই বলেছে যে ফুটপাতে ঘুরে ঘুরে ডিম বিরিয়ানি যদি বিক্রি করা যায় তাহলে ভালো টাকা রোজগার করা যাবে। সুতরাং তৃপ্তি, তুমি আজ থেকে ঠেলা গাড়িতে করে নিজের ডিম বিরিয়ানি বিক্রি করা শুরু করবে, কেমন? রতন রাস্তার ধারে পড়ে থাকা ঠেলাগাড়ি ঠেলতে ঠেলতে বাড়ির সামনে নিয়ে আসে। দুজনে মিলে সেই ঠেলাগাড়ি সুন্দর করে পরিষ্কার করে তাতে রং করে। পুরানো ঠেলাগাড়ি দেখতে একেবারে নতুনের মতো হয়ে যায়। পরের দিন থেকে তৃপ্তি বাড়িতে বসে সুন্দর করে ডিম বিরিয়ানি রান্না করে। রতন এবং তৃপ্তি দুজনে মিলে সেই ডিম বিরিয়ানির হাড়ি ঠেলাগাড়িতে তুলে নেয়। তারা দুজনে সেই ডিম বিরিয়ানির ঠেলাগাড়ি নিয়ে শহরের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়ায়। ডিম বিরিয়ানি খেয়ে নাও, ডিম বিরিয়ানি, শীতকালে মাত্র 40 টাকায় গরম গরম ডিম বিরিয়ানি। আমাদের ডিম বিরিয়ানির ঠেলাগাড়ি একেবারে নতুন, তাই একটা ডিম বিরিয়ানি খেলে আরেকটা ডিম বিরিয়ানি ফ্রি ফ্রি ফ্রি। পথ চলতি লোকজনের এরকম ধরনের অভিনব প্রচার শুনে সকলেরই তৃপ্তির হাতে রান্না করা ডিম বিরিয়ানি খাওয়ার ইচ্ছা করে, আর তারা ঠেলাগাড়ির সামনে এসে ভিড় জমায়। কিছুদিনের মধ্যে তৃপ্তি আর রতনের ঠেলাগাড়িতে বিক্রি করা ডিম বিরিয়ানি বেশ বিখ্যাত হয়ে ওঠে। এমনকি তৃপ্তির হাতে রান্না করা ডিম বিরিয়ানি এতটাই সুস্বাদু হয় যে সেই স্বাদের কাছে সব বড় বড় রেস্টুরেন্টের চিকেন মটন বিরিয়ানি পর্যন্ত ফেল করে যায়। বিশেষ করে চরণবাবুর বিরিয়ানি ধাবা মশা মারতে শুরু করে, আর তার ধাবার সামনে তৃপ্তির ঠেলাগাড়ির ডিম বিরিয়ানি রমরমিয়ে চলতে থাকে। তখন তৃপ্তিকে অপমান করে না দাঁড়ালেই ভালো হতো। এখনো কি সুন্দর ডিম বিরিয়ানি বিক্রি করে আমার থেকেও বেশি টাকা রোজগার করছে। দেখি একবার ওর সাথে গিয়ে কথা বলি, যদি বেশি টাকা দিয়ে ওকে আবার রাঁধুন হিসেবে রাখতে পারি তাহলে আমার ব্যবসার নৌকা আবার চলতে শুরু করবে। চরণবাবু তৃপ্তির কাছে গিয়ে তাকে বিরিয়ানির রাঁধুনি হিসেবে রাখতে চাইলেও তৃপ্তি একেবারেই রাজি হয় না, কারণ তৃপ্তি এখন চরণবাবুর থেকে অনেক গুণে বেশি টাকা রোজগার করছিল। তাই চরণবাবু লজ্জায় মুখ নিচু করে থাকে। কেন চরণদা, আপনার বড় রেস্টুরেন্টের বিরিয়ানি রান্না করার শেফ ফেল করে গেল, এখন আপনাকে আবার সে আমার পায়ে এসে পড়তে হয়েছে? সময় কখন পরিবর্তন হয়ে যায় কেউ জানতে পারে না, তাই অপমান করার আগে দুবার চিন্তা করবেন। না, আমার খুব ভুল হয়ে গেছে। আমি এখন বুঝতে পেরেছি যে আমার খারাপ ব্যবহারের জন্য রেস্টুরেন্টের গ্রাহক কমে যাচ্ছে, কিন্তু তুমি বিরিয়ানি রান্না করতে বলে সেই সব গ্রাহকরা আমার ধাবায় ভিড় করতো, আর এখন সেই সব গ্রাহকরা তোমার কাছ থেকে ডিম বিরিয়ানি খেতে যাচ্ছে। আর আমার ধাবার সেফ একদমই ভালো বিরিয়ানি রান্না করতে পারছেও না। তুমি আমার ধাবায় বিরিয়ানি রান্না করবে, চলো, আমি তোমাকে অনেক অনেক টাকা দেবো। আমি আমার নিজের ডিম বিরিয়ানির ব্যবসা ছেড়ে কিছুতেই ধাবায় আর ফিরে যাব না। আপনি এখন এখানে দাঁড়িয়ে থেকে আমার রোজগারটা নষ্ট করবেন না। নিজের ব্যবহার ঠিক করুন, তারপর রাঁধুনি রাখার কথা চিন্তা করবেন। আপনি ভাবলেন কি করে যে আমি ডিম বিরিয়ানি রান্না করে ছেড়ে আপনার রাঁধুনি হিসেবে আবার কাজ করব? চরণবাবু আর কোনো কথা না বাড়িয়ে সেখান থেকে চলে যায়। আর কিছুদিনের মধ্যেই তার বিরিয়ানির ধাবা পুরোপুরি বন্ধ হয়ে যায়। অন্যদিকে তৃপ্তির ডিম বিরিয়ানির ব্যবসা একেবারে ফুলে ফেপে ওঠে। এমনকি প্রমোটার জয়বাবু, যে কিনা তৃপ্তি এবং রতনকে অপমান করে তাড়িয়ে দিয়েছিল, তার দুই ছেলে মেয়ে পর্যন্ত তৃপ্তির হাতে রান্না করা ডিম বিরিয়ানির ফ্যান হয়ে যায়। তাই জয়বাবু নিজে থেকে একদিন তৃপ্তির কাছে এসে তার নিজের বন্ধ হয়ে পড়ে থাকা ধাবাতে তৃপ্তিকে ডিম বিরিয়ানি বিক্রি করার কথা বলে। না জয়দা, এখন আমার আর আপনার কোনো উপকারের প্রয়োজন নেই। আর হ্যাঁ, আমি নিজে রোজগার করা টাকা দিয়ে একটা বিরিয়ানির ধাবা খুলতে চলেছি। সেই ডিম বিরিয়ানির ধাবাতে আমার কর্মচারীর প্রয়োজন আছে। আপনি যদি পারেন তাহলে কর্মচারী হিসেবে যোগদান করতে পারেন, আমি মাস গেলে টাকা দেব। এরকম অপমান শুনে জয়বাবু সেখান থেকে চলে যায়। কিছুদিনের মধ্যেই তৃপ্তি এবং রতন তাদের ডিম বিরিয়ানির ধাবা খোলে। তাদের ধাবায় গ্রাহকেরা ডিম বিরিয়ানি খাওয়ার জন্য একেবারে উপচে ভিড় করতে থাকে। তৃপ্তির জীবনে আর কোনো রকমের কষ্ট থাকে না, তাকে আর কারোর কাছে ভিক্ষা চাইতেও হয় না। এমনকি যারা তাকে একদিন অপমান করেছিল তারা সকলেই নিজেদের মনে মনে ভুল বুঝতে পারে, কিন্তু ভুল বুঝেও কোনো লাভ হয় না, কারণ তৃপ্তি ততদিনে নিজের ডিম বিরিয়ানির ব্যবসা সারা শহরে ছড়িয়ে দিয়েছিল। সকলে চিকেন
মটন বিরিয়ানি খাওয়া ছেড়ে একমাত্র তৃপ্তির হাতে তৈরি করা ডিম বিরিয়ানি খেতে চায়। এভাবে তৃপ্তি রমরমিয়ে ডিম বিরিয়ানি বিক্রি করে পরিবারের সঙ্গে সুখে শান্তিতে বাস করতে থাকে।